কেউ কোনো দুর্বৃত্ত আমাদের সরকারকে ব্যাঘাতে ফেলার জন্য যদি করে, আমরা কঠোর হস্তে তাদের দমন করব। আপনাদের সহযোগিতা চাই এবং তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আমরা বিচার করব। তবে গোদাগাড়িতে আমি খুব খুশি হলাম, ওখানকার হিন্দুরা আমাকে বলেছেন, হিন্দু নেতারা, যে আমাদের গোদাগাড়ি জানায় কোনো ধরনের কোনো সমস্যা অতীত হয়নি এবং গোদাগাড়ি উপজেলার কর্মকর্তা যিনি, উনি অত্যন্ত আন্তরিক, সবাই ওনার প্রশংসা করলেন যে উনি সবসময় আমাদের পাশে থাকেন, এবং মুসলমানরা প্রশংসা করলেন যে ওনার দফতরে গেলে আমাদের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখনই ওনাকে বিদায় দিলাম আর কি রাস্তা। অতএব আগামী দুর্গা পূজা 8 তারিখে ষষ্ঠী, এখন থেকে প্রতিমা নির্মিত হচ্ছে। তো প্রশাসন আপনাদের সহযোগিতা চাইলে মাদ্রাসার ছাত্রদেরকে ভলান্টিয়ার হিসাবে দিয়ে আমরা আসন্ন দুর্গা পূজাতে যাতে কোনো বিশৃঙ্খলা, কোনো ধরনের কোনো ইনসিডেন্ট না হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই, আপনাদের সহযোগিতা চাই। এবং মানুষের আকাঙ্ক্ষা আছে, মানুষ একটা পরিবর্তন চায়। এ রাষ্ট্র 52 বছর হয়ে গেল, আমরা ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, একজন যোগ্য মানুষ তার প্রমোশন বন্ধ ডিউ টু পলিটিক্যাল রিজন, রাজনৈতিক কারণ। দুনিয়ার সব মানুষ এক দলের হবে কথা নেই, বৈচিত্র্য থাকবে, নানা মত, নানা দল থাকবে, কিন্তু আমরা যখন রাষ্ট্র পরিচালনা করব, সেখানে আমাদের দলীয় অ্যাফিলিয়েশন থাকবে না, এটা থাকবে না। আমরা নিরপেক্ষভাবে কাজ করব। এই যে গতকাল আমি রাজশাহী এসেছি, আমি 2টে সালাফি মাদ্রাসা ভিজিট করেছি, একটা কওমি মাদ্রাসা কাটাখালী ভিজিট করেছি, দুপুরের খাবার নিয়েছি। এরপর আজকে একটা সরকারি দারুস সালাম কামিল মাদ্রাসায় গেছি, আজকে একটা কওমি মাদ্রাসায় আছে। গৌরাঙ্গদেব মন্দিরে গিয়েছি, ওখানে সাঁওতাল গরিব মানুষটা আছে, ওখানে আমরা ত্রাণ দিয়েছি। যাওয়ার পথ আপনি দুর্গা মন্দির আছে, ওখানে আমরা 100 প্যাকেট দিয়েছি। 50 জন মুসলমান পাবে, 50 জন হিন্দু পাবে। এরপরে এই মাদ্রাসায় এসেছে, কাল সকালে আমরা ঢাকা চলে যাবো, মিনিস্ট্রিতে আমাদের নিয়মিত হওয়ার কাজ আছে। তো আপনাদের সহযোগিতা চাই। আমরা একটা বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। যারা দুর্বৃত্ত, যারা চোর, যারা ডাকাত, এদেরকে আমরা প্রতিহত করতে চাই, সেই দলেরই হোক। 52 বছর আমরা সোজা হতে পারলাম না। অনেক দেশ আমাদের সময়ে স্বাধীন হয়েছে, তারা এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে, আমরা এগোতে পারলাম না। আমাদের মানসিকতা পরিবর্তন হলো না। কেন হলো না? রাষ্ট্র যারা পরিচালনা করে তারা দুর্নীতির ঊর্ধ্বে থাকতে পারেন নাই। They are indulged in corruption. কেন পারে? আমরা পারলাম না। আমি আমার মন্ত্রণালয়ে ঘোষণা দিয়েছি, এখানে ঘুষ চলবে না, আমি ঘুষ খাবো না, দুর্নীতি করবো না। আমার মন্ত্রণালয়ে যদি কেউ করে, এটা যদি আইনভাবে আমরা ধরি, তাহলে আমরা তার এক্সিস্টিং ল, প্রচলিত আইন মতো তার ওনার বিচার আমরা করবো, বিচারে সুপর্দ করবো, আদালতে সুপর্দ করবো। পারলাম না কেন আমরা এতদিনই? মালয়েশিয়া পেরেছে, পৃথিবীর বহু দেশ, ভিয়েতনামে এগিয়ে গেছে, আমরা পারলাম না। আমাদের গার্মেন্টস থেকে এখন মুখ ফিরিয়ে এখন কম্বোডিয়া, ভিয়েতনামের দিকে বায়াররা যারা আমাদের কাপড় কিনে, তারা এখন ভিয়েতনাম, কম্বোডিয়াতে যাচ্ছে। আমাদের অফিসে ঘুষ দিতে হয়, ফাইলে দস্তখত করার আগে ঘুষ দিতে হয়। এবং দুদক, দুর্নীতি দমন কমিশনকে আমরা পুনর্গঠিত করব, এটা রিসাফল করব। এটা করে আমাদের অফিস আদালতে যারা ঘুষ খায়, আমরা হাতে নাতে তাদের ধরে আইনে সুপর্দ করব। যতটুকু পারি, যতদিন তাকে উচ্চ কণ্ঠে কথা বলবো এবং থিওরির সাথে প্র্যাকটিসে মার্চ করব। কথা যা বলি আমল করে সেটা প্রমাণ করব। আগামী দিনগুলোতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরাও বাংলাদেশ সরকারের কাছে সম্পদের হিসাব দিচ্ছি। আমাদের নগদ টাকা আছে কত, আমার বউর স্বর্ণ আছে কত, আমার জমি আছে কত,
স্থাবর সম্পত্তির তালিকা ক্যাবিনেট সেক্রেটারি আমাদেরকে দিয়েছিলেন। ওখানে গহনা লেখা নেই, আরো কিছু কিছু লেখা নেই। এটার জন্য পরে আমাদেরকে পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে আমাদেরকে দেবেন, আমরা এটা গভর্নমেন্টকে দেব। সমস্ত সরকারি অফিসারকে তাদের সম্পত্তির হিসাব দিতে হবে, এবং তিনি যখন চাকরি ছেড়ে চলে যাবেন আমরা মিলিয়ে দেখব, অথবা পরবর্তী সরকার মিলিয়ে যদি দেখেন গরমিল আছে, তাহলে ওনারা এটার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন। জাপানে বড় বড় শহর আছে, টোকিও শহর, কুবে একটা শহর আছে, কুবে বিরাট মার্কেট, মাল্টি স্টোরেজ, 100 তলা 50 তলা বিল্ডিং। সিঙ্গাপুরে তো ছোট কোনো বিল্ডিং নেই, সিঙ্গাপুর তো ছোট জায়গা, সব মাল্টি স্টোরেজ বিল্ডিং, এবং মানুষ সৎ মানুষ। রাস্তায় যদি মানিব্যাগ ফেলে দেন, ফেলে চলে যান ভুলক্রমে, একজন নাগরিক এটা তুলে পুলিশের হাতে। স্বপ্নের দেশ হংকং, নরওয়ে, ফিনল্যান্ড, পৃথিবীর সবচেয়ে মানব বাসযোগ্য দেশ হচ্ছে ফিনল্যান্ড, নরওয়ে। আমাদের দেশে কি হইল? 52 বছরে আমরা চুরি ছাড়তে পারলাম না। 52 বছর জাপানের শহরে বড় বড় বিল্ডিং, 500 ছাতা, একটা নির্ধারিত কর্নারে 500 ছাতা লটকানো আছে। তো কেউ বাজার করতে আসলো, বাজার করে বের হওয়ার সময় দেখে যায় বৃষ্টি, গাড়ি পর্যন্ত যেতে বৃষ্টিতে ভিজে যেতে হবে, তো একটা ছাতা উনি নিলেন এবং বৃষ্টি অতিক্রম করে উনি গাড়িতে উঠলেন। ছাতাটা উনি গাড়িতে রাখবেন, সুযোগ সুবিধা মতো তিনি আবার ছাতাটা ফেরত দিলেন। এরকম সিস্টেম আছে, একটা ছাতা চুরি হয় না। এরকম ছাতা যদি আমরা রাস্তায় দিই, বাজারে দিই, ছাতার ডান্ডাও তো আপনি ফেরত পাবেন। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জানানো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মেয়েরা কোন ধরনের স্বামী পছন্দ করে। আমাদের মানসিকতা বদলে গেছে, আমাদের মেন্টালিটিতে ক্যান্সার ঢুকে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা হলো, মেয়েদের তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কোন ধরনের স্বামী তারা বেশি প্রেফার করেন, পছন্দ করেন। ম্যাক্সিমাম ছাত্রী বলল ব্যবসায়ীর কোনো কোয়ালিফিকেশন নাই, তার মেট্রিক পাস নাই, কোটি কোটি টাকার মালিক, তার বাড়ি সিঙ্গাপুর, তিনি নাস্তা করবেন সিঙ্গাপুরে, লাঞ্চ করবেন ইত্যাদিতে, তার হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার এডুকেশন কোয়ালিফিকেশন নাই। যিনি বিয়ে করতেছেন সে এমএ পাস, অনার্স পাস। মানসিকতা কি? এরপরে কোন স্বামী পছন্দ করেন? কাস্টমস অফিসার। কাস্টম অফিসার কি টাকার মেশিন আছে? কাস্টম অফিসার তো বিসিএস ক্যাডারে, একজন অ্যাডমিনে যে বেতন পান, একটা পুলিশ অফিসারে যে বেতন পান, একজন কাস্টমস যে বেতন পান। তো কাস্টমস কেন? ওখানে সুযোগ আছে, টাকা আহরণ করার সুযোগ আছে। এই জন্য আমাদের মেয়েরা কাস্টমস অফিসার পছন্দ করে। এরপরে কারে পছন্দ করেন? পুলিশকে। মানসিকতা দেখেন, এটা শুনি সার্ভে। মাছের রাজা ইলিশ, স্বামীর রাজা পুলিশ, এটা আগের স্লোগান। এই স্লোগানকে আমরা এবার ইনশাআল্লাহ আজিজ যতদূর পারি পরিবর্তন করে যাব। এরপরে 10% স্টুডেন্ট বলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের তো স্টুডেন্ট হওয়া কঠিন, টিচার তো অনেক উপরের ব্যাপার। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এই কোনো একটা বিভিন্ন ডিপার্টমেন্টে ভর্তি হওয়াটাই মেধা না থাকলে আপনি পারবেন না। শিক্ষক হওয়া তো আরো উপরের ব্যাপার। তো এইরকম দেশের ক্রিম অফ দ্য সোসাইটি কেবল 10% মেয়েরা পছন্দ করলো, কারণ ইউনিভার্সিটি টিচারদের নির্ধারিত বেতন ছাড়া তার কিছু নাই। মানসিকতা দেখে এই